দেখলে পুরো ওয়াও ওয়াও, মানে এর চেয়ে আর মারাত্মক আমরা হাইওয়ে। আরে কি লাগাই দিব নাকি? আল্লাহ রহমত করো, এই বাস তো পুরো উল্টায় গেছে দেখি, খুব খারাপ অবস্থা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আর আমার ওয়াইফ সহ রংপুরে ট্যুরের উদ্দেশ্যে রওনা দিব। তো এই যে হচ্ছে আমার বাইক, ফুললি রেডি, রাত্রে রেডি করে রাখছিলাম তো যেন সকালবেলা পেরানো হয়। আর এখন সময় হচ্ছে 6:37। এখন আমরা রওনা হব, সে একদম রেডি ফুললি। আম্মু বের হয়ে গেছে সকালে আমাদের বিদায় দেওয়ার জন্য। যাই হোক আম্মু, সরি তোমারে ঘুম থেকে সকালে ওঠানোর জন্য। তো আমাদের বাসায় দোকান ফাঁকা থাকে, তাই আর কি বাসার ভিতরে না রেখে দোকানে রাখছি। তারপরে দেখেন আমি একটু ভাবও নিলাম, তারপরে আমাদের সেফটি গিয়ারটা আমি পরে নিচ্ছি, প্রিপেয়ার হচ্ছি। যদিও ওর সেফটি গিয়ার আমি আগে পরে দিছি, পরে ও শ্যুট নিচ্ছিল এই কারণে। তো মোটামুটি রেডি হয়ে গেছি, যাক আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন যেন জার্নিটা সেফ যায়। চলেন যাওয়া যাক, বিসমিল্লাহির রহমানির রহিম। তো সকাল সকাল আসলে বাইক নিয়ে বেরোলে এমনিতেই রাইড করার মজাটাই আলাদা। তো যাচ্ছি, আপনারা জাস্ট খালি দেখেন এই বাম সাইডে, আমি একটু দেখাবো, দেখেন কত সুন্দর ওয়েদার, মাশাআল্লাহ। যাই হোক যাচ্ছি, আলহামদুলিল্লাহ আল্লাহর নামে বের হয়েছি, ঠিকঠাক ভাবে যেন যাইতে পারি, সবাই দোয়া করবেন। চলেন এখন একটু রাইড এনজয় করা যাক। সকাল সকাল বের হয়ে এমন একটা জিনিস দেখবো এটা ভাবতে পারি নাই। আমি এখন বাইপাসে, তো দেখেন এই যে দেখছেন ট্রাকটা অ্যাক্সিডেন্ট হয়ে একদম ফ্লাইওভারে গোড়ায় লাগাই দিছে। তো সকাল সকাল এইসব জিনিস দেখে যখন কেউ লং রাইডে বের হবে, হতভম্ব হবেন না প্লিজ, কজ মনোবল অনেক বড় ব্যাপার। তো আমি অলরেডি বাইপাস ক্রস করে ফেলতেছি। আর আরেকটা কথা আপনাদেরকে বলা হয়নি, আমি শ্যুটটা যখন করতেছি, যখন আমরা জার্নিটা করতেছি, এটা হলো কারফিউ যখন শিথিল করলো 7 ঘন্টার জন্য, এর ভিতরে বের হয়েছি। এখন দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে অনেক দিন যাবৎ চেষ্টা করতেছিলাম আর কি বের হওয়ার, বাট ট্যুরে বের হইতে পারতেছিলাম না দেশের যে অবস্থা, এইসব কারণে। আর ব্লগটা দেরিতে এডিট করা, আপলোড করার রিজন হচ্ছে এই যে দেশের যে অবস্থা, এই অবস্থায় যদি এসব করি নিজের বিবেকে টান দেয়। তো যাক, আমরা হাইওয়ে রোডে উঠে গেছি অলরেডি। আমি টাঙ্গাইলের কাছাকাছি চলে আসছি, টাঙ্গাইলে এন্ট্রি হয়ে গেছে অলরেডি। গতকালকে বাইকে পেট্রোল নিয়েছিলাম প্রায় 10 লিটারের মতো, তো এখন ভাবতেছি ফুল করে ফেলি বাকিটা অকটেন নিয়ে। কজ আমার রানার নাইট রাইডার এই বাইক হলো ইঞ্জিন বেস হলো পেট্রোলের উপরে, দ্যাটস ওয়াই পেট্রোল দিয়ে চালাইলে একটু ইঞ্জিনটাও হিট কম প্রডিউস করে। তো এখন অকটেন নেওয়ার জন্য পাম্পে ঢুকলাম। এই পাম্পটাতে এর আগেও আসছিলাম, তখন পাম্পটার অবস্থাটা এতটাও ভালো ছিল না, তখন রাস্তার কাজ চলতেছিল 4 লেনের। তো এখন দেখি ফুল কমপ্লিট। আর আমি প্রায় 4-5 বছর পর আর কি একা লং রাইডে যাচ্ছি, একা বলতে আমার ওয়াইফ সহ। তো এখন দেখি পাম্পের চেহারাই চেঞ্জ হয়ে গেছে। এটা হইলো আপনার কালিয়াকৈর শেষে, টাঙ্গাইলের শুরুর দিকে আর কি, মির্জাপুরের আগে একটা পাম্প থেকে তেল নিচ্ছিলাম। তো এরপরে দেখি নাস্তা করার একটা ব্রেক দেওয়া উচিত, কারণ আমরা দুজনে ওইভাবে কোনো কিছু খেয়ে বেরোইনি বাসা থেকে। আর লং রাইড করার জন্য আমার সর্বপ্রথম সাজেস্ট থাকবে ভাইদের জন্য যে অলওয়েজ কুল থাকতে হবে। কুল বলতে বুঝাচ্ছি যে মাথা ঠান্ডা রাখতে হবে, কারণ লং রাইড করতে গেলে আপনার যদি আপনি বেশি এক্সাইটেড থাকেন তাহলে সমস্যা। কারণ রাস্তাঘাটের ব্যাপার, আল্লাহ না করুক কোনো কিছু হলে একটা দুর্ঘটনা সারা জীবনে কান্না, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এই যে দেখেন আমার ম্যাডাম, সে একদম ফুললি সেট আপ হয়ে বসে আছে এবং সে অনেক এক্সাইটেড, কারণ সেও কখনো লং রাইড করে নাই। যাই হোক, আমি চেঞ্জটা নিয়ে এখন রওনা দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। ওর সাথে কথা বললাম, ও বললো যে না এখন দাঁড়াবো না, একদম যমুনার আগে যেই দাঁড়াই। তো বললাম ঠিক আছে চলো। তো
তো যাই হোক, স্টার্ট করতেছি। আর লং রাইডের কিছু ব্যাপার নিয়ম যে থাকে সেটা আমাদের মানতে হবে। অ্যাট ফার্স্ট অফ লুকিং গ্লাস অলওয়েজ ফলো করতে হবে। কারণ হচ্ছে যে পিছনে যে বাসগুলো থাকে এটা একদম আপনার নিয়ারেস্টে এসে, একদম আপনার কাছে এসে তারপরে এমনভাবে হাইড্রোলিক হর্ন দিবে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। তো হুট করে এরকম হর্ন দিলে তো মাথা খারাপ হওয়ারই কথা। তখন দেখা যায় আতঙ্কে অনেকে ডিসব্যালেন্স হয়ে যায় তাদের বাইক। তো দ্যাটস ওয়াই লুকিং গ্লাস ফলো রাখতে হবে। তারপরে হচ্ছে আপনার স্পিড কতটুকু যাচ্ছে, কোন রোডে কেমন যাচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে। না হলে আপনার স্পিড অনুযায়ী যদি আপনার ব্রেকিং না হয় তাহলে খুব বড় প্রবলেম হয়ে যাবে। আর আমার জানা মতে হাইওয়ে রোডে বেশি স্পিডিং করা উচিত না, একটা মিনিমামে থাকা উচিত। কারণ আপনি নিজেই বুঝতে পারবেন যে কখন আপনাকে পুল করতে হবে, কখন আপনাকে স্লো হতে হবে, কখন আপনাকে রিল্যাক্সে যেতে হবে, সব কিছু মিলে আপনি নিজেই বুঝতে পারবেন। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, তাই রাইড করতেও খুব ভালো লাগতেছিল। যাই হোক, আমরা মির্জাপুর ক্রস করার পরে সুন্দর একটা জায়গা দেখছি, যে জায়গা দেখে আমি না দাঁড়িয়ে পারলাম না, যে কয়েকটা ছবি তুলে নেওয়া যাক। তো আমার ম্যাডামও বললো হ্যাঁ দাঁড়াই। দেখেন কত সুন্দর, মারাত্মক, মাশাআল্লাহ, এত সুন্দর লাগতেছে। আসলে এটা নদী না, এটা হচ্ছে ধানের খেতি, একটু নিচু জমি, পানি জমে আর কি এত সুন্দর হয়েছে। তো যাই হোক, এখন আমি চিন্তা করলাম যে ছবি টবি তুলে পরে যাই। তো আমাদের ছবি তোলা শেষ হওয়ার পরে একদম একটানে চলে আসছি যমুনা সেতুর কাছাকাছি। তো এই জায়গা থেকে আবার রাস্তা সিঙ্গেল লেন হয়ে যায় 4 লেন থেকে। দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন একই সাইড দিয়ে যাওয়া আসা হচ্ছে বাসের, যানবাহনের। দেখছেন, এই ধরনের রাস্তা থেকে সবাই খুব সতর্ক, খুবই সাবধানতার সাথে এই ধরনের রাস্তায় রাইড করবেন। কারণ কখন কোথা থেকে কোন ধরনের চাপ দিবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এই যে দেখেন আমাকে চাপ দিয়ে কই নামাই দেয়। এই যে দেখেন কত নিয়ারেস্টে যায়। বাম পাশে আমার একটা বড় লরি ছিল, তারপরও সে দেখেন কী পরিমাণে চাপ দিছে। তো এই জন্যই বলি সবসময় মাথা ঠান্ডা করে যেতে হবে। এই যে দেখেন বাসটা কীভাবে যাচ্ছে, দেখছেন? ওয়াও! যাই হোক, আমরা ওয়েদার এনজয় করি, রাইড এনজয় করি। তো বেশ কিছুক্ষণ রাইড করার পরেই চলে এসেছি যমুনা সেতুতে। তো এখন টোল দিয়ে যমুনা সেতুতে উঠবো আমরা। চলেন যমুনা সেতুর ভিউ এনজয় করা যাক। ও আর হ্যাঁ, একটা কথা তো বলা হয়নি, বাইকের টোল হচ্ছে 50 টাকা। তো এটা অনেক কমই মনে হয়েছে আমার কাছে। যাক, আমি ভাবছিলাম হয়তো 100-150 টাকা হবে, বাট না, 50 টাকা। চলেন যমুনা সেতুর ভিউ এনজয় করা যাক। ছোট্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্য আবার চলে আসলাম। সেটা হচ্ছে, এই যে আমার বাম পাশে উপরে ল্যাম্পপোস্টের ওখানে একটা স্পিডোমিটার আছে, দেখছেন? এই স্পিডোমিটারটাতে আপনি কি স্পিডে বাইক চালা যাচ্ছেন সব কিছু দেখা যায়। তো সবাই এই ব্যাপার থেকে সতর্ক থাকবেন, নাহলে হাইওয়ে পুলিশের কাছে মামলা খাইতে হইতে পারে ওভার স্পিডের জন্য। আর ওভার স্পিড অলওয়েজ অ্যাভয়েড করবেন।
অনেকক্ষণ রাইড করার পর এই উত্তরবঙ্গে এই সাইডে অনেক গরম, তাই আমার ম্যাডাম বললো একটা ব্রেক নিতে। তো ব্রেক নিছি, ব্রেক নেওয়ার পরে সে আবার রেডি হয়ে গেছে। আমরা এখন আছি হচ্ছে বিমান মোড়ে, বগুড়া বিমান মোড়। এখন আমরা বিমান মোড় থেকে চলে যাব আমাদের গন্তব্যের দিকে, রওনা দিচ্ছি। আর এখানে এই যে এই যে মুরব্বিটা আছে, এই মুরব্বিটা বারবার খালি আমাদের দিকে, এই যে দেখছেন, বারবার খালি আমাদের দিকে দেখাচ্ছে। মানে কি যে দেখে ফেললো ও, বুঝলাম না। যাই হোক, বিদায় বগুড়া। আমরা রংপুরের উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছি। ব্রেক টাইম ইজ ওভার, লেটস গো। আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট থেকে, রাস্তার এই অবস্থা থেকে এটা কখনো আশা করা যায় আপনি পুরোটা রাস্তায় স্মুথলি যাবেন? গাইবান্ধা গোবিন্দগঞ্জ থেকে দেখেন কি পরিমাণে বাজে অবস্থা, এত পরিমাণে বাজে অবস্থা যে আমি প্রায় 20 থেকে 30 কিলোমিটার রাস্তা প্রায় আপনার এই 30-35-এ চালাইছি। খুবই খারাপ অবস্থা ছিল। যাই হোক, এখন সব রাস্তা তো ক্লিন হবে না, এটাই স্বাভাবিক। তারপরে আবার ব্যাক টু সলিড রাস্তা। এখন যাওয়া যাক। আর এই V3 আমার সাথে সেই যমুনা থেকে আসতেছে, তো তারাও সামনে যাবে, তাদের সাথে কথাবার্তা হয়েছে, একসাথে রাইড করতেছি, ফ্রেন্ডলি রাইড। তো আমরা ফ্রেন্ডলি রাইড করতেছিলাম। তো আমার বাইক তখন 198 এরকম স্পিডে। তো এই যে আপনারা দেখতেছেন সামনে একটা বাইক, বাইকের সামনে আরেকটা মহিলা তার বাচ্চা সহ হুট করে ক্রস করতেছে, এবং আমার এমার্জেন্সি ব্রেক করা লাগছে। আপনারা দেখছেন কী অবস্থা, আমি তাকে হর্ন দিছি। এই হচ্ছে অবস্থা। তো আমার ওয়াইফ পুরো খেপে গেছিলো যে নাইমা বকাবাজি করবে। পরে আমি বললাম থাক, হাইওয়ে রোডে এইসব জিনিস হইতেই পারে, সবাই এইসব ব্যাপারে সাবধান থাকবেন খুব। এইসব ব্যাপার সবসময় খেয়াল রাখতে হবে, কারণ তারা কখনো এইসব জিনিস চিন্তা ভাবনা করে রাস্তা পার হবে না। চলেন যাওয়া যাক। এখন যা হয়েছে তা হয়েছে, এই জন্য তো আপনি আপনার রাইড নষ্ট করতে পারবেন না। হাইওয়ে রোড আর এই অ্যাক্সিডেন্ট খুব ঝামেলা। লোক কি মারা গেছে ভাই? লোক মারা গেছে? ও পানিতে পড়ছিল, ওটা ওখান থেকে তুলছে। এই জায়গায় কাহিনী যেটা হয়েছে, লোকের কাছ থেকে শুনলাম যে এই বাসটা আরেকটা সামনে ট্রাক আছে, ওই ট্রাকের সাথে ধাক্কা খেয়ে এই সাইডে উল্টায় পড়ছিল। তো জিজ্ঞেস করলাম মানুষ মারা গেছে নাকি, পানি থেকে আবার এই বাসটা তুলছে। উফ, এসব দেখলে আসলে নিজের কনফিডেন্স লেভেল তখন অনেক লো হয়ে যায়। যাই হোক, আল্লাহর রহমতে আমাদের সাথে এমন কোনো ইনসিডেন্স ঘটে নাই, বাট একটু আগে যেটা হয়েছিল সেটা তো আপনারা দেখলেন। তো এরকম হবেই। এই ট্র্যাকের এই বাম পাশের এই জায়গাটাতে লাগছে, জায়গায় ওই বাসটা উড়ে যায় ওই সাইডে পড়ছে। চিন্তা করতে পারেন কী পরিমাণে কেয়ারলেস। আর এই রাস্তাগুলো হচ্ছে এই বাম পাশের যেটা দেখতেছেন আপনারা, এই বাম পাশের এই লেনটা এখনও প্রপারলি চালু হয়নি, যেই কারণেই এক লেন দিয়ে যাওয়া আসা হচ্ছে। এই ক্রসিং করতে যেয়েই এই ঝামেলাগুলো বাধে। আমরা অলরেডি রংপুর মডার্ন মোড়ে চলে এসেছি। একটু জ্যাম ছিল, কারণ এই বাম পাশের রাস্তার ঝামেলার কারণে। যাক, রংপুর শহরে চলে এসেছি। রংপুরে আসতে, ঢাকা টু রংপুরে আসতে আমার টোটাল সময় লাগলো 6.5 ঘন্টা। এর মাঝখানে আমি বেশ কয়েকবার দাঁড়াইছি, কারণ আমার ওয়াইফের আসলে এত লং জার্নি করার অভ্যাস নেই। প্রায় 7বারের মতো ব্রেক নিছি আমি। আর প্রচণ্ড গরম ছিল, এই জন্য ও মানে প্রচুর পরিমাণে পানিই খেয়েছি আমরা, অন্য আদার্স তেমন কিছু খাইনি। জাস্ট খালি যমুনা সেতুর আগে একবার নাস্তা করছিলাম, পানি আর শরবতই খাওয়াইছে সবচেয়ে বেশি। যাই হোক, তো এই যে আর্মির ট্যাঙ্ক দাঁড়ানো দেখতে পারতেছেন ডান পাশে। অবশ্য আসতে খুব একটা প্যারা হয় নাই, যেরকম চিন্তা করছিলাম যে একটু প্যারা হয়ে যেতে পারে, বাট জ্যাম না থাকার কারণে পুরো রাস্তাটাই ফ্রি ছিল, যেহেতু কার্ফিউ চিত্রের ভিতরে বেরিয়েছি, তো এই জন্য সমস্যা ছিল না। আর এই আর্মি অফিসারটা বারবার আমাদের দেখতেছিল, কারণ আমার ক্যামেরা লাগানো। আমি ভাবছি যে আমার কিছু বলবে মনে হয়, বাট কিছু বলার নেই। আমরা এখন কারমাইকেল ভার্সিটি সাইড দিয়ে যাচ্ছি।
মডার্ন মোড় থেকে এই বাড়িতে ঢুকছি। তো সবার উদ্দেশ্যে একটা কথা, আমি ঢাকা রংপুর এর ভিতরে যে ট্যুর দিছি এর ভিতরে আমি যা রাস্তার পরিস্থিতি বিবেচনা করে যা দেখলাম, যে তখন আমাদের যে সময় ভিডিওটা করছি ওই সময় আমাদের দেশের যে একটা পরিস্থিতি, অনেক কষ্টের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। সবার কাছে একটা রিকোয়েস্ট, আমাদের দেশটাকে যেভাবে এগিয়ে নেওয়া যায় সেই ধরনের কর্মসূচি আমাদের সবার পালন করা উচিত। সবাই সবার নিজ জায়গা থেকে সব দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করলে ইনশাল্লাহ আমাদের দেশ অনেক এগিয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ব্লগটি দেখার জন্য। আরও রংপুরের ঘোরাঘুরির কিছু ব্লগ আছে, মিনি ব্লগ, এগুলো আপলোড করব। সময় স্বল্পতায় আর কি সময় মতো এডিট করে পোস্ট করতে পারিনি, সেই জন্য দুঃখিত। ইনশাল্লাহ এখন থেকে প্রায় আপনার ডেইলি ব্লগ পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন আমার জন্য, সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন সবার প্রতি সহায় হোক। আল্লাহ হাফেজ।